আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা নিয়মিত পড়াশোনা করছো। তোমরা প্রত্যেকের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে কাজে লাগানোর জন্য তোমরা নিরলস কঠোর পরিশ্রম করে যাচ্ছ, যাতে করে আমি বিশ্বাস করি যে তোমাদের মধ্য থেকেই পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে বা নেতৃস্থানীয় যে পর্যায়গুলো আছে সেই জায়গাগুলো অথবা আমাদের দেশের যেই পোস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় এই দেশের উন্নয়নের যে পদগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম কোনো পদে অলঙ্কিত হওয়ার জন্য, আসীন হওয়ার জন্য তোমরা কঠোর পরিশ্রম করো। এবং একটি জিনিস তোমাদের জানে থাকা দরকার যে যে কোনো যে ভালো কিছু করতে গেলে তার পিছনে কিন্তু অবশ্যই কঠোর পরিশ্রম এবং সাধনা দরকার। এবং তোমরা সেই কঠোর পরিশ্রম এবং সাধনা করার মাধ্যমে তোমরা তোমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা খুব বেশি পরিশ্রম করে যাচ্ছ, এবং আশা করি তোমরা সামনের পরীক্ষাগুলো থেকে শুরু করে এবং জীবনে যে প্রতিটি ধাপে তোমরা সফলতার সাথে উপরের দিকে উঠতে পারবে, সেই আশা আমি সবসময় তোমাদের উপর রাখি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি, পার্ট 8, একদম শেষ যে পার্টটি রয়েছে, অষ্টম, যে প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি। যে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম যে উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি, অর্থাৎ উদ্ভিদের কোনো একটি অংশকে কাজে লাগিয়ে সেটি মূল শিকড় হতে পারে, সেটি গাছের পাতা হতে পারে, সেটি গাছের ডাল বা কাণ্ডকে কাজে লাগিয়ে আমরা বংশবৃদ্ধি করতে পারি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রাণীর বংশবৃদ্ধি পদ্ধতি, অর্থাৎ প্রাণীকে আমরা কোনো একটি নতুন প্রাণীর জন্মগ্রহণ করতে গেলে বা জন্মগ্রহণের ক্ষেত্রে আমরা কী কী পদ্ধতি বা কীভাবে আমরা নতুন প্রাণীর এই বংশবৃদ্ধি করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা পড়ে নিই। এখানে আমরা দেখো লেখা যায় প্রাণী সম্পদের মধ্যে হাঁস মুরগি অন্যতম। সুতরাং এই পাঠে আমরা হাঁস মুরগি বংশবৃদ্ধি, ডিম ফোটানো এবং প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটানোর প্রযুক্তির অবদান সম্পর্কে আলোচনা করা হলো। ডিম ফোটানোর জন্য প্রথমে উর্বর ডিম দরকার। ডিম বাছার ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া প্রয়োজন সেগুলো উল্লেখ করা হলো। অর্থাৎ এখানে বলা হলো যে আমরা প্রাণী তো বিভিন্ন রকমের প্রাণী আছে, তো আমাদের এই অষ্টম পাঠটিতে আমরা শুধু আমাদের দেশের বেশি অসংখ্য লোক বা গ্রামের দেখা যাবে যে প্রায় প্রতিটি বাড়িতে দেখা যাচ্ছে যে গরু না থাকলেও কিন্তু হাঁস থাকেই বা অনেক হাঁস বা অথবা মুরগি থাকেই। তো তার এই হাঁস মুরগি কীভাবে আমরা বংশবৃদ্ধি করতে পারি সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে। এবং এই এই নতুন হাঁস বা একটি নতুন হাঁসের বাচ্চা বা নতুন একটি মুরগির বাচ্চা জন্মগ্রহণের ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো একটি উর্বর ডিম, অর্থাৎ যে ডিমটি থেকে আমরা একটি নতুন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পেয়ে থাকি। যদি এটি উর্বর ডিম না থাকে, যদি ফার্টাইল না থাকে, তাহলে কিন্তু এটি যথাযথভাবে ফার্টাইল নিষিক্ত হবে না। এবং নিষিক্ত যদি না হয় অথবা অনুর্বর যদি ডিমটি হয়ে থাকে, সেখান থেকে কিন্তু আমরা একটি ভালো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা আশা করতে পারি না। তো সেই একটি উর্বর ডিমের জন্য কী কী বৈশিষ্ট্য থাকতে পারে সেটি আমরা একটু আলোচনা করে নেই। এক নম্বর আছে হচ্ছে মসৃণ। প্রথমটি হচ্ছে যে আমাদের যে ডিমটি হবে সেটি মসৃণ হতে হবে, অর্থাৎ এটির যে বাইরের যে আবরণী সেটি যদি অমসৃণ থাকে তাহলে কিন্তু সেই দিক থেকে এটি সঠিকভাবে যে বংশবৃদ্ধি বা সঠিক একটি যে একটি উর্বর যে ডিম সেই বৈশিষ্ট্য কিন্তু থাকে না, সেটিকে একটু অনুর্বর ডিম হিসাবে করা হয়। এই জন্য আমাদের যেটি করতে হবে যে ডিমের দেখো যে খোসার যে বৈশিষ্ট্য এটি মসৃণ থাকতে হবে, স্মুথ থাকতে হবে, মোটা ঠিক থাকতে হবে এবং শক্ত থাকতে হবে। খোসাটি যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের যে ভিতরের অংশ খুব ডিম অনেক ক্ষেত্রে সেটি ফেটে যেতে পারে, অথবা সেখান থেকে যে একটি ডিমের ভিতরে যে উপাদানগুলি আছে, যেই অংশ প্রয়োজনীয় উপাদানগুলি আছে একটি বাচ্চা হওয়ার জন্য, সেটি কিন্তু সঠিকভাবে সেই উপাদানগুলো কাজ করতে পারবে না। এবং এর ফলে হবে যে আমাদের একটি ভালো যে হাঁসের বাচ্চা বা একটি মুরগির বাচ্চা সেটি কিন্তু আমরা পাবো না। এই জন্য অবশ্যই আমাদের খোসাটা শক্ত করতে হবে, কারণ এটি তোমরা জানো, আমরা পরবর্তী আলোচনায় আমরা আসবো যে এটি কিন্তু একটি হিট লাগে, একটি হিট দিয়ে কিন্তু হচ্ছে তাপমাত্রা দিয়ে কিন্তু আমাদের এই ডিম থেকে আমাদের মুরগির বাচ্চা বা আমরা হাঁসের বাচ্চা পেয়ে থাকি। তো যদি খোসাটি একটি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমাদের দেখো 2 নম্বর আছে হচ্ছে
স্বাভাবিক রঙের ডিম, অর্থাৎ ডিমের বৈশিষ্ট্য আমাদের স্বাভাবিক রং হবে, অর্থাৎ ডিমটি দেখতে বোঝা হবে একটু চকচকে, একটু শাইনি কালার হবে। আর যদি যদি কোনো ডিমের মধ্যে ডিফেক্ট থাকে, অর্থাৎ এটি যদি স্বাভাবিক ডিম না থাকে, সেটি দেখতে সেদিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রে অনুজ্জ্বল দেখায়, এবং যারা অভিজ্ঞ লোক তারা কিন্তু ডিম দেখে বুঝতে পারে যে এই ডিমটি ভালো কি খারাপ, এবং অনেক ক্ষেত্রে ক্যান্ডেলিং করা হয়। এটা আমরা আমাদের পরবর্তী এই এই পাঠের পরবর্তী আলোচনা আসবে, যে এটি করেও কিন্তু আমরা বুঝতে পারি যে ডিমটি ভালো আছে কি খারাপ আছে। এরপর 3 নাম্বার হচ্ছে যে মাঝারি আকারের ডিম। এটি হচ্ছে যে আমরা যদি একটি সুস্থ এবং আমাদের একটি ভালো বাচ্চা পেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ডিমটি যদি ডিমের আকারটি যদি মাঝারি হয়, অনেক ক্ষেত্রে ডিম ছোট হলে সেখান থেকে অনেক ছোট বাচ্চা বের হয়, এবং সেটির যে ইমিউন সিস্টেম সংবহন ক্ষমতা কম থাকে, অথবা অনেক বড় বাচ্চার ক্ষেত্রে মাঝে বেশ কিছু ক্ষেত্রে হয়তো বা সমস্যা দেখা দিতে পারে। এজন্য আমাদের ডিমের যে সাইজটি এটি যদি মাঝারি আকারে হয়, তাহলে সেটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো। এরপরে রয়েছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ডিম। পরিষ্কার পরিচ্ছন্ন ডিম অর্থাৎ ডিমের যে আমাদের যে বাইরের যে আবরণটি রয়েছে বা যে কোট রয়েছে, যে খোসাটি রয়েছে, সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কারণ যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সেক্ষেত্রে যেটি হতে পারে যে ক্ষতিকর সেই অপরিচ্ছন্ন যে পদার্থ আছে বা ময়লা যদি থাকে, সেই ময়লার মধ্যে দেখা গেছে যে ক্ষতিকারক জীবাণু লেগে থাকতে পারে। তো এবং সেখান থেকে কিন্তু আমাদের যে বাচ্চাটি হবে সেটি কিন্তু সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আমাদের যেটি করতে হবে যে আমাদের যে ডিমটি আমরা যে উর্বর ডিম থেকে আমরা পরবর্তী নতুন বাচ্চা জন্মগ্রহণ করাবো, সেই ডিমটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে লেখা আছে যে আমাদের ডিমের ওজনটি 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম হওয়া ভালো। এবং লাস্টে যেটি দেওয়া আছে ডিমের বয়স। ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং 7 থেকে 10 দিন, অর্থাৎ ডিম পাড়ার পরে থেকে 3 থেকে 4 দিন পরে সেই ডিমটিকে আমরা নতুন বাচ্চা অর্থাৎ হাঁসের বাচ্চা, যেটি থেকে আমরা নতুন নতুন বাচ্চা পাওয়ার জন্য আমরা এই ডিমটিকে ফোটানোর জন্য আমরা ব্যবহার করতে পারি 3 থেকে 4 দিন পরে। শীতকালে এটি একটু বাড়বে, কারণ একটি উর্বর ডিম হতে যে তার যে পরিণত অবস্থা, একটি পরিণত যে সময়, সেটি আমার শীতকালে হতে একটু সময় লাগে। এই জন্য হচ্ছে আমরা একটু বেশি দিন পরে, অর্থাৎ 7 থেকে 10 দিন পরে আমরা এই ডিমটিকে আমরা ব্যবহার করব। এরপরে আমাদের রয়ে গেছে দেখো ডিম ফোটানো পদ্ধতি। ডিম ফোটানোর 2 ধরনের পদ্ধতি আছে, একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটি হচ্ছে কৃত্রিম পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস মুরগি দ্বারা ডিম ফোটানো হয়, অর্থাৎ যে আমরা একটি হাঁস অর্থাৎ হাঁস এবং মুরগি তারা নিজে থেকেই ওই মুরগিকে সরাসরি কাজে লাগিয়ে আমরা ডিমকে ফোটানো হয়। গ্রামের গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে এখন পর্যন্ত আমাদের গ্রামের অনেক জায়গাতেই, বিশেষ করে আমাদের চর এলাকাতে অনেক হাঁস হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের যে আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ব্যবহার অনেক কম। সে জায়গাগুলোতে কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতি অর্থাৎ হাঁস মুরগিকে সরাসরিভাবে ব্যবহার করেই নতুন বাচ্চা বা নতুন ডিম ফোটানো হয়ে থাকে। দেখো, এত অর্থের বিনিয়োগ লাগে না। অন্যদিকে তুষ পদ্ধতিতে বা ইনকিউবেটর পদ্ধতিতে ব্যবহার করে কৃত্রিমভাবে ডিম ফোটানোর বাচ্চা উৎপাদন করা হয়। এরপর আমরা আসি দেখো প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে যে মুরগির নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে, অর্থাৎ যে উর্বর ডিমটা সেটাকে ফোটানোকে বলা হয় প্রাকৃতিক পদার্থ। যে মুরগি অর্থাৎ মুরগিকে সরাসরি ব্যবহার করে, মুরগির নিজের দেহের যে তাপ থাকে ভিতরে, সেই তাপকে কাজে লাগিয়ে, দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে ছবিটি দেওয়া আছে, যে এই ছবিতে নিচে ডিম আছে, নিষিক্ত ডিম অর্থাৎ উর্বর ডিম আছে। এই ডিমের উপর মুরগির দেহের তাপকে কাজে লাগিয়ে
কিন্তু আমাদের এই প্রাকৃতিক পদ্ধতিতে এইভাবেই আমাদের ডিম ফোটানো হয়ে থাকে। তো এখানে লেখা আছে যে মুরগির দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে। এই পদ্ধতিতে আমরা নিজেদের বাড়িতে দেখে থাকব দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পর কুঁজো হয় এবং ডিমের তাপ দিতে আগ্রহী হয়। অর্থাৎ আমাদের যে দেশি যে মুরগিগুলো আছে বা হাঁস আছে, এটি ডিম বেশ কিছুদিন ডিম দেওয়ার পর এটি আর ডিম দিতে চায় না। ডিম দেওয়ার এটির যে উৎপাদন ক্ষমতা বা এর যে প্রবণতাটা সেটি কমে যায় বা সেটি হারিয়ে ফেলে। তো এই জন্য যেটি হয় যে তখন এই 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 হাঁস বা মুরগিগুলোকে আমরা তাপ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ডিম ফোটানোর কাজে ব্যবহার করতে পারি। তো এখানে সেটাই বলা হয়েছে যে দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পর কুঁজো হয়, ডিমে তাপ দিতে আগ্রহ হয়। এরূপ মুরগিকে 10 থেকে 12টি ডিম দিয়ে বসানো হয়। প্রথমত মুরগির জন্য ঝুড়িতে খড়কোটা দিয়ে একটি বাসা বানাতে হবে বা বাসাটি ঘরে নির্জন কোণে রাখতে হবে। মুরগির বাসা 15 সেন্টিমিটার বেশ এবং 10 সেন্টিমিটার গভীর হবে। ডিম বসানোর পূর্বে মুরগিকে আলাদাভাবে খাওয়াতে হবে। মুরগির সামনে দানাদার খাবার ও পানি রাখতে হবে। 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় পরীক্ষা করতে হবে। ডিমের ভিতরে ভ্রূণ থাকলে কালো দাগের মতো দেখাবে। 21তম দিবসে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে। বাচ্চারা প্রায় 2 মাস মায়ের তত্ত্বাবধানে থাকে। এরপর বাচ্চারা স্বাধীনভাবে চলাফেরা করে। অর্থাৎ যে মুরগিটি কুঁজো হয়, যে মুরগি ডিম দেওয়ার সংখ্যা কমে আসে বা হারিয়ে ফেলে ডিম দিয়ে উৎপাদন করার, সেই মুরগিকে এখানে ব্যবহার করা হয় এবং সাধারণত 10 থেকে 12টি ডিম দিয়ে কিন্তু এই নতুন বাচ্চা ফোটানো হয়ে থাকে। সেক্ষেত্রে যেটি করা হয় যে মুরগিকে যেহেতু এটি দীর্ঘ সময়ের জন্য ডিমে তাপ দিবে, এই তাপ উৎপাদনের জন্য তার শক্তি দরকার। তাপ এক প্রকার শক্তি, এবং এই জন্য এই শক্তি মুরগি পাবে হচ্ছে খাবার গ্রহণের মাধ্যমে। এই জন্য এই এই মুরগিকে তাপে বসানোর আগে অর্থাৎ এই ডিম ফোটানোর আগে ডিম ফোটানোর জন্য বসানোর আগে একে আলাদাভাবে খাবার দিতে হবে এবং ডিম ফোটানোর অবস্থাও যাতে এর শক্তির অর্থাৎ তাপ শক্তির যেন কোনো সমস্যা না হয়, এনার্জি যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য তার দানাদার খাবার এবং পানির ব্যবস্থা করতে হবে। এরপরে যেটি আছে যে যে জায়গাটিতে ডিম ডিম স্থাপন করা হবে সেই জায়গাটিতে আগে একটি ঝুড়ির মধ্যে আমরা খড় বিছিয়ে সেই খড়ের উপর আমরা ডিমগুলিকে রাখবো এবং ডিম তাপ দেওয়ার থেকে শুরু করে 8 থেকে 10 দিন পর সূর্যের আলোতে রেখে যে ক্যান্ডেলিং বলে, এটির মাধ্যমে পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে ডিমের মধ্যে ভ্রূণ চলে আসছে কিনা, অর্থাৎ যেখান থেকে নতুন বাচ্চা পরবর্তীতে জন্ম হবে। যদি ভ্রূণ থাকে তো সেটি কালো 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 দেখা যায়, কালো দাগের মতো দেখা যায় এবং 20 থেকে 21 দিন পরে কিন্তু এই ডিম ফুটে ডিমের যে খোলস সেটি ভেঙে নতুন বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চারা প্রায় 2 মাস মায়ের তত্ত্বাবধানে থাকে। এরপর বাচ্চারা স্বাধীনভাবে চলাফেরা করে। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, অর্থাৎ এটি থেকে কিন্তু আমরা খুব সহজে খুব বেশি অর্থের আমাদের বিনিয়োগ করার দরকার পড়ে না এবং আমাদের সীমিত আকারে কিন্তু খুব সহজেই প্রাকৃতিক পদ্ধতিতে আমরা বাচ্চা ডিম ফোটাতে পারি এবং নতুন বাচ্চা আমরা পেয়ে থাকি। কিন্তু যদি আমরা বাণিজ্যিকভাবে অর্থাৎ আমাদের যদি কম সময়ে অধিক পরিমাণ বাচ্চা দরকার পড়ে, অধিক পরিমাণ মুরগির আমাদের দরকার পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে যে ইনকিউবেটর বা আমাদের যে তুষ পদ্ধতি আছে সেই পদ্ধতিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা চলে যাই। দেখো লেখা আছে ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটানো পদ্ধতি। প্রাকৃতিক ও ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটাতে একই সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ 20 থেকে 21 দিনই লাগে, একই সময় লাগে। এই পদ্ধতির সুবিধা হলো একসাথে অনেক সংখ্যক ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা উৎপাদন করা যায়। অর্থাৎ সুস্থ বাচ্চার হার অনেক বেশি থাকে এবং কম সময়ের মধ্যে আমরা মানে একসাথে অনেক সংখ্যক আমরা ডিম বাচ্চা পেয়ে থাকি। এবং আরেকটি সুবিধা হচ্ছে যে এই পদ্ধতির, যেটি হচ্ছে যে যে আমাদের নিয়ন্ত্রণ পদ্ধতিতে, অর্থাৎ রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং গুণসম্পন্ন বাচ্চার পাওয়ার সংখ্যাটা অনেক বেশি থাকে হচ্ছে এই ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটাতে। দেখো এই পদ্ধতিতে ডিমগুলো তা না দেওয়ার কারণে ডিমের উৎপাদন বৃদ্ধি পায় এবং তাই বাণিজ্যিকভাবে এটি খামারিদের নিকট খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। ইনকিউবেটর তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রিত একটি বৈদ্যুতিক যন্ত্র। এতে 100 থেকে লক্ষাধিক ডিম ফোটানো যায়। কি বলছে ইনকিউবেটরে, অর্থাৎ এই যে আমরা যেটি হচ্ছে যে প্রাকৃতিক পদ্ধতিতে তাপ দেওয়ার জন্য আমাদের মুরগিকে দরকার পড়ে, কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে যদি আমরা ডিমকে ফোটাতে চাই সেক্ষেত্রে কিন্তু মুরগির দরকার পড়ে বা তা দেওয়ারও দরকার পড়ে না। কিন্তু এই তার জন্য এই তা দেওয়ার জন্য যেই
প্রয়োজনীয় যে তাপমাত্রা বা আর্দ্রতা বা বায়ুপ্রবাহ দরকার সেটি কিন্তু যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক যে যন্ত্র সেই বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং এর থেকে শত থেকে লক্ষাধিক ডিম ফোটানো যায়। ইনকিউবেটর যন্ত্র দ্বারা বাচ্চা ফোটানোর সময় নিম্নলিখিত বিষয় গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। যেহেতু এটি একটি কৃত্রিম পদ্ধতি, তো বেশ কিছু পদ্ধতি আমাদের এটি লক্ষ্য রাখতে হবে। দেখো প্রথমে যেটি আছে তাপমাত্রা। ইনকিউবেটরের তাপমাত্রা 99 থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। উল্লেখ্য, উপযুক্ত তাপমাত্রা না পেলে ভ্রূণের কোষ বিভাজন হবে না এবং ভ্রূণের মৃত্যু হবে। আমাদের যেটি হচ্ছে যে এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখার সুবিধার্থে। যে ইনকিউবেটরের যে তাপমাত্রা যেটি হচ্ছে যে আমাদের দেখো যেটি হতে হবে 99 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, এটিকে অবশ্যই আমাদেরকে বজায় থাকতে হবে। যদি এই তাপমাত্রা না থাকে তাহলে ভ্রূণের যে ভ্রূণ যেটি হয়, আমাদের ডিমটি নিষিক্ত হওয়ার পরে যে ভ্রূণ গঠিত এমব্রায়ো তৈরি হয়, সেটি যে সেল বিভাজন অর্থাৎ একটি কোষ থেকে আরেকটি কোষ থেকে যে আমাদের যে মাইটোটিক কোষ বিভাজন যেটি আছে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা হবে না, এবং কোষ বিভাজন না হলে আলটিমেটলি ভ্রূণ কিন্তু মারা যাবে। এই জন্য অবশ্যই আমাদের এই যে সেট আপ, যে আমাদের যে নির্বাচন, আমাদের যে আমাদের যে ইনকিউবেটর তাপমাত্রা, সেটি এই অবস্থায় এই তাপমাত্রা অবশ্যই বজায় রেখে কিন্তু আমাদের এই ডিমগুলো ফোটানোর ব্যবস্থা করতে হবে। এরপরে দেখো যে আর্দ্রতা দেওয়া আছে হচ্ছে ইনকিউবেটরের মধ্যে প্রয়োজনীয় আর্দ্রতা অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ আমাদের 65 থেকে 70% মধ্যে রাখা হয়। ইনকিউবেটর আর্দ্রতা কম থাকলে ডিম থেকে পানি বাষ্পায়িত হয়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হবে। দেখো এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের আর্দ্রতা দরকার হচ্ছে। 65 থেকে 70, যদি আর্দ্রতা থেকে কমে যায় সেই ক্ষেত্রে যদি হয় পানি বাষ্প হয়ে ইভাপোরেশন প্রক্রিয়ায়, অর্থাৎ যেহেতু এখানে হিট আছে, তাপমাত্রা আছে, এই তাপমাত্রায় যদি আমাদের দেখা গেছে অনেক সময় এই পানি বাষ্পায়িত হয়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ভ্রূণ শরীরের মধ্যে পানি পরিমাণ বেড়ে যেতে পারে ভ্রূণের মধ্যে। এর ফলে যেটি হবে যে ভ্রূণ যে স্বাভাবিক যে বৃদ্ধি বা বিকাশ সেটি কিন্তু হবে না। এই জন্য অবশ্যই আমাদের এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জ বা এই লিমিটের মধ্যে, এই সীমার মধ্যে কিন্তু আমাদের আর্দ্রতা রাখতে হবে। এরপরে দেখো যে বায়ুপ্রবাহ, যে ভ্রূণের অক্সিজেন গ্রহণ এবং ডিম থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দেওয়ার জন্য বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইনকিউবেটরের বায়ুপ্রবাহের মাধ্যমে অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড দূরীকরণের ব্যবস্থা করতে হবে। বায়ুপ্রবাহ না থাকলে ভ্রূণের মৃত্যু হবে। অর্থাৎ আমাদের যেটি হয় যে আমাদের যেরকম মানব শিশুর ক্ষেত্রে যেমন প্রতিনিয়ত অক্সিজেন দরকার, আমরা মানুষ যেরকম অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারি না, যেহেতু আমাদের মতনই একটি প্রাণী, একই প্রাণী হচ্ছে যে মুরগি, যে এদেরও কিন্তু যদি নতুন বাচ্চা হবে তো এদেরও কিন্তু যেহেতু এরা পানি, এদেরও জীবন ধারণ শ্বাস প্রশ্বাসের জন্য কিন্তু হচ্ছে যে অক্সিজেন দরকার। তো এই ভ্রূণের মধ্যে যখন একটা নতুন বাচ্চা ভ্রূণের মধ্যে জন্মগ্রহণ করবে, তারও কিন্তু সেই বাচ্চাটির কিন্তু অক্সিজেন প্রবেশ করাতে হবে। তো যদি এই বায়ুপ্রবাহ না থাকে, অর্থাৎ অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইডের বের করে দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু ভ্রূণ মারা যাবে। তো অবশ্যই এই আমাদের এই ইনকিউবেটরের ভিতরে যে যন্ত্রটি আমাদের দেওয়া আছে সেটির মধ্যে এমনভাবে ব্যবস্থা যে সবসময় সচল থাকে, এই ব্যবস্থাটি, যাতে করে অক্সিজেন খুব সহজে প্রবেশ করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড সেটি যেন বেরিয়ে যেতে পারে। এরপরে দেখো যে সেটিং ট্রেতে ডিম বসানো, যে সেটিং ট্রেতে আমাদের বলেছিলাম যে আমাদের যে 55 বা 60 গ্রাম ওজনের ডিম বসানো হয়। ডিমগুলোর মোটা অংশ, অর্থাৎ যে অংশটা মোটা থাকে সেটি উপরে দিকে এবং সরু অংশটি
নিচের দিকে থাকে, এর ফলে যেটি হয় যে আমাদের ভারের যে একটি ভার সেটি কিন্তু একটি ব্যালেন্স থাকে। সেটির জন্য মোটা অংশ উপরের দিকে দেওয়া হয় এবং সরু অংশ নিজের দিকে থাকে এবং ইনকিউবেশন চলাকালীন সময় ডিমগুলো 35 ডিগ্রি কোণে অবস্থান করে। কণিক অর্থাৎ ডিমগুলোকে এরকম আমরা জানি যে যদি আমরা এটি যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা মাঝ বরাবর এটি কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা 45 ডিগ্রি। টোটালটা যদি আমাদের 90 ডিগ্রি হয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। অর্থাৎ ডিমগুলো ঠিক এইভাবে এরকম 45 ডিগ্রি কোণে কিন্তু কণিক অবস্থান থাকে। অর্থাৎ যে অবস্থায় এরা খুব সহজেই মুভমেন্ট করতে পারে, দুলতে পারে, এবং দুলতে পারলে এটি কিন্তু ভ্রূণের যে প্রপার বৃদ্ধি এবং বিকাশ সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়। এরপরে ডিম ঘোরানো। এই যে ডিমে যেহেতু প্রতিটি ডিমের একটি নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ দরকার, সেটির জন্য এটি যেন ডিমের পুরো অংশ অর্থাৎ ডিমের চারপাশে যেন পেয়ে থাকে, এটি নিশ্চিত করার জন্য যেটি সমানভাবে তাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ পাওয়ার জন্য ডিমগুলোকে দৈনিক 3 থেকে 8 বার ঘোরানো হয়ে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে এই যে ডিমের যে পজিশন ঘুরে যাওয়া, অবস্থান ঘুরে যাওয়া, এটি কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হয় না, এটি অটোমেটিক যন্ত্রের মধ্যে দেওয়া হয়ে থাকে। তারা কিন্তু অটোমেটিক তাদের এই যে অবস্থানগুলি 3 থেকে 8 বার ঘোরানো হয়ে থাকে। এরপরে আছে হ্যাচিং ট্রেতে ডিম স্থানান্তর, অর্থাৎ যেখানে বাচ্চাটি ডিম ফুটে বাচ্চাটি বের হবে সেটাকে হ্যাচিং ট্রে বলা হয়। সেই অর্থাৎ সেটিং ট্রে থেকে প্রথম যে সেটিং ট্রে ছিল সেখান থেকে কিন্তু হ্যাচিং ট্রেতে ডিমটি স্থানান্তরিত করা হয়। লেখা আছে যে মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন পর অর্থাৎ সেটিং ট্রেতে বসানোর 18 দিন পরে ডিমগুলোকে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে অর্থাৎ যেখানে ডিম ফুটে বাচ্চা বের হবে সেই হ্যাচিং ট্রেতে স্থানান্তরিত করা হয়। হাঁসের ডিমের ক্ষেত্রে 25তম অর্থাৎ মুরগির ডিমের ক্ষেত্রে 18তম দিন, আর হাঁসের ডিমের ক্ষেত্রে দেখো 25তম দিবসে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে স্থানান্তর করা হয়। উল্লেখিত যে সেটিং ট্রেতে বাচ্চা ফোটার কোনো সুযোগ না, সেটিং ট্রেতে শুধু ভ্রূণের যে বিকাশ সেটি নিশ্চিত করা হয়, কিন্তু বাচ্চা ফুটে হচ্ছে হ্যাচিং ট্রেতে। হ্যাচিং ট্রেতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট কমা দিতে হবে। অর্থাৎ এই যে 99.5 বা 100.5 আছে এর থেকে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় হচ্ছে হ্যাচিং ট্রেতে। এবং হ্যাচিং ট্রেতে যেটি আছে দেখো মুরগির ক্ষেত্রে যদি আমরা বলি মুরগির ক্ষেত্রে 18তম দিবস, আর হাঁসের ক্ষেত্রে যদি আমরা বলি হাঁস 25তম যেতে কিন্তু 25 দিনের ক্ষেত্রে কিন্তু সেটিং ট্রে থেকে হচ্ছে যে আমাদের যে হ্যাচিং ট্রে সেটাকে স্থানান্তরিত করা হয়। এরপর আমাদের রয়েছে দেখো ডিম ক্যান্ডেলিং করা। এটি আমরা অলরেডি আলোচনা করেছি যে ডিমের ভিতরে ভ্রূণ অবস্থার আছে কি না আছে বা না আছে এটির অবস্থান নিশ্চিত করার জন্য ডিমের ক্যান্ডেলিং করা হয়। অর্থাৎ ডিমটিকে সেটিং ট্রে থেকে নিয়ে আলোতে পর্যবেক্ষণ করা হয় এবং সূর্যালোতে পর্যবেক্ষণ করে বোঝা যায় যে ভ্রূণ আছে কি না। যদি ভ্রূণ থাকে এই ডিমের ভিতরে তাহলে এটি কালো দেখা যায়, আর যদি না থাকে তাহলে এটি স্বচ্ছ দেখা যায়। তো দেখো যে আলো দ্বারা ডিমের ভিতরের অংশ পর্যবেক্ষণ করাকে ক্যান্ডেলিং বলা হয়। ডিম বসানোর 7 দিন পর অনুর্বর ডিম এবং মৃত ভ্রূণসহ ডিম পৃথক করার জন্য সকল ডিমকে ক্যান্ডেলিং করা হয়। অর্থাৎ যেই ডিমগুলো থেকে ভ্রূণ হয়নি তার মানে হচ্ছে এটি অনুর্বর ডিম, অথবা অনেক সময় দেখা গেছে যে মৃত ভ্রূণ থাকতে পারে, সেটিকে সেপারেট করে পৃথক করার জন্য কিন্তু এই ক্যান্ডেলিং করা হয়। যা আবারও 14তম দিবসে ক্যান্ডেলিং করে একই রকমভাবে মৃত্যুর ভ্রূণসমূহ ডিম পৃথক করা হয়। ভ্রূণসহ মৃত ডিম, পচা ডিম পৃথক না করলে ইনকিউবেটরের মধ্যে সুস্থ ডিম জীবাণু দ্বারা আক্রান্ত হয়। অর্থাৎ এই মৃত বা পচা ডিমগুলোকে যদি আমরা পৃথক করে না করি ক্যান্ডেলিংয়ের মাধ্যমে, এর ফলে যেটা হবে যে সুস্থ আমাদের যেই ভ্রূণগুলো আছে সেটি কিন্তু এই মৃত বা পচা বা নষ্ট হয়ে যাওয়া ডিম থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সবশেষে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফিউমিগেশন। দেখো একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে জীবাণু ধ্বংস করার পদ্ধতি। এই পদ্ধতিতে যে 100 ঘনফুট জায়গার জন্য 100 ঘনফুট জায়গার জন্য 70 সিসি ফরমালিন এবং 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এই মিশ্রণটি পাতির মাত্রায় রাখা হয়। রাসায়নিক মিশ্রণটি অন্তত বিষাক্ত ধোঁয়া উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস গ্রহণ করে, তাই ব্যবহারের সময় দরজা জানালা বন্ধ করে সকলকেই দ্রুত কক্ষ ত্যাগ করা উচিত। সো ফিউমিগেশন এর আগেও আমরা আলোচনা করেছি যে ফিউমিগেশন এমন একটি পদ্ধতি যেটিতে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে বিষাক্ত ধোঁয়া তৈরি করে জীবাণু মারা হয়। এটি হচ্ছে ফিউমিগেশন। যে আমরা যদি বলি এখানে যেটা আমাদের করা হয় যে 70 সিসি
অর্থাৎ কিউবিক সেন্টিমিটার 70 ঘন ফুট আমাদের ফরমালিন, এবং এর সাথে হচ্ছে আমাদের 35 গ্রাম পটাশিয়াম। যে 70 সিসি আমাদের ফরমালিন, এই সিসি শব্দের অর্থ হচ্ছে যে কিউবিক সেন্টিমিটার। এই যে সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, ঘন ফুট। এই ঘনফুট ফরমালিন এবং হচ্ছে 35 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে মিশিয়ে আমাদের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই রাসায়নিক পদার্থ ইউজ করে কিন্তু ফিউমিগেশন করা হয়। এখান থেকে যে বিষাক্ত ধোঁয়া হয় এবং সেই বিষাক্ত ধোঁয়া জীবাণু সহ্য করতে পারে, যার ফলে জীবাণু মারা যায়। এবং এইভাবে জীবাণু ধ্বংস করার পদ্ধতির নামই হচ্ছে ফিউমিগেশন। যাতে করে এই ফিউমিগেশনের জন্য করা হয় যে আমাদের যদি ইনকিউবেটরের ভিতরে যদি কোনো জীবাণু থাকে, ক্ষতিকর জীবাণু, সেটি ধ্বংস হয়ে যাবে, সেটিকে নষ্ট করা হবে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা এই আলোচনার বিষয়বস্তু, যে আমরা এখানে শিখলাম যে আমরা কীভাবে পানির বংশবৃদ্ধি করতে পারি। যেখানে আমরা দুটি পদ্ধতি আলোচনা করেছি। একটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, যে মুরগির দেহের নিজের তাপ দিয়ে যদি আমাদের ডিম ফোটানো হয়, সেটি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। আর এই তাপ দেওয়ার পদ্ধতি যদি আমরা আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে করি ইনকিউবেটরের মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের সেই পদ্ধতির নাম হচ্ছে আমাদের ইনকিউবেটর দ্বারা ডিম ফোটানো পদ্ধতি। এবং সেখানে বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হয়, যে তাপমাত্রা 99.5 থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইট থাকতে হয়, আর্দ্র থাকতে হয় 65 থেকে 70%, এবং মুরগিকে সেটিং ট্রে থেকে আমাদের যদি হ্যাচিং ট্রেতে করতে চাই তো মুরগির ক্ষেত্রে 18তম দিবসে করতে হবে, এবং হাঁসের ক্ষেত্রে করতে হবে 25তম দিবস, এবং আমাদের ডিমটি থাকবে এরকম 45 ডিগ্রি কোণে আনত অবস্থায় থাকবে। এবং জীবাণু ধ্বংস করার জন্য আমাদের এই যে ফিউমিগেশন এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। এবং এর মাধ্যমে যদি হয় যে যদি আমরা ইনকিউবেটরের মাধ্যমে যদি আমরা ডিম ফোটানো পদ্ধতি অবলম্বন করি, এর ফলে যে দুটি সুবিধা আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে যে আমরা একসাথে অধিক সংখ্যক সুস্থ মুরগির বাচ্চা পেয়ে থাকি, এবং আরেকটি হচ্ছে যে এই পদ্ধতি ব্যবহার করার ফলে সুস্থ বাচ্চা, তো রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা পাওয়ার সংখ্যা অনেক বেশি থাকে, সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আমাদের উর্বর ডিমের কিছু বৈশিষ্ট্য থাকবে, যে ডিম থেকে আমরা নতুন মুরগি বা হাঁসের বাচ্চা ফোটাবো। সেই ডিমের কিছু বৈশিষ্ট্য আছে, ডিম স্বাভাবিক রঙের হবে, মাঝারি আকারের হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এগুলো আমরা আলোচনা করেছি। এবং শেষ মুহূর্তে আমরা আরেকটি যেটা আলোচনা করেছি যে ক্যান্ডেলিং, অর্থাৎ যে ডিমগুলোকে আমরা ডিম ফোটানোর জন্য দিয়েছিলাম সেগুলির মধ্যে কোনগুলো ভালো রয়েছে আর কোনগুলি নষ্ট বা মৃত্যু হয়ে গেছে বা কোনগুলি নষ্ট হয়ে গেছে, এটিকে সেপারেট করার জন্য ডিমের ভিতরের অংশকে সূর্যের আলোকে পর্যবেক্ষণ করা হয়, যেটিকে ডিমের ক্যান্ডেলিং বলে। তো এই ছিল আলোচনার বিষয়বস্তু। আশা করি এটি তোমরা সবাই খুব বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। এবং যখন আমরা যে অংশগুলো আমরা লিখে দিয়েছি, যদি তোমরা এটি খাতায় লিখে যখন বাসায় আরও বেশি অনুসরণ করবে, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, সেই আশা রেখেই আমি এখানে আজকে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।